Hello everyone, my name is Shomrit Pandit and you are watching Macau Doing Well, and today we are continuing the lecture of EDC electronic devices. And আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো পিএং জাংশন পার্ট 2। এন্ড আগের ভিডিওতে আমরা যা যা পড়েছিলাম মানে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হোয়াট ইজ দ্য পিএং জাংশন, মানে পিএং জাংশনটা কি জিনিস সেটা আমরা দেখেছিলাম এবং তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কি হয় সেটা দেখেছিলাম। এন্ড আমরা তার কাট অফ ভোল্টেজ, ইলেকট্রিক ফিল্ড, উইথ অফ পিএন জাংশন এসব করেছিলাম। এবং সেখানে আমরা কি দেখেছিলাম যে আমরা কোনো কিন্তু বাইরের কিছু কানেক্ট করিনি। আমরা জাস্ট একটা নর্মাল এরকম পিএন জাংশন দেখেছিলাম, যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা নর্মাল পিএন জাংশন আমরা দেখেছিলাম। মানে সাইডে কি কোনো ব্যাটারি ফ্যাটারি কিছু কানেক্ট করা নেই, জাস্ট একটা পিএন জাংশন ডায়োড আমরা এরকম দেখেছিলাম। তো দিস ইজ পিএন জাংশন ডায়োড ইন আ জিরো বায়াস কন্ডিশন, মানে কোনো বায়াস করা নেই বা বাইরে থেকে কোনো এক্সট্রা ফোর্স দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমাদের যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ছিল সেটা কেমন এসেছিল, সেটা আমাদের কাছে এরকম কিছু একটা আমাদের কাছে ছিল। যে এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এটা ছিল আমার কন্ডাকশন ব্যান্ডের ইসি, এটা ছিল ভ্যালেন্স ব্যান্ডের ইভি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্মি ফার্মি লেভেল, এন্ড এটা ছিল আমার ইন্টেনসিক ফার্মি লেভেল ইআর, রাইট। এরকম একটা আমরা দেখেছিলাম। এবং এইখানে যে আমার ব্যান্ড এই যে গ্যাপটা আছে, এনার্জি গ্যাপ, মানে এই যে ফরবিডেন এনার্জি মানে হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন যেটা ছিল, তার যে এনার্জি সেটা ছিল কিউ ভি জিরো, রাইট। এরকম একটা ছিল আর কি। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি চার্জ ইন্টু দ্য ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের এখানকার যে পটেনশিয়াল সেটা। আর এটা ছিল আমার ডাব্লু পি বলছিলাম, আর এটাকে বলছে ও ডাব্লু মানে উইথ অফ এন, ঠিক আছে। তো আমরা এরকম একটা দেখেছিলাম। এইটাকে বলা হচ্ছে আমার জিরো বায়াস কন্ডিশন। জিরো বায়াস, জিরো বায়াস মানে বাইরে থেকে আমরা কোনো কিছু এক্সট্রা প্রয়োগ করছি না। তো এই বায়াস সিস্টেমটা কি? বায়াস মানে হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল, ধরো এক্সটার্নাল কি বলা হবে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, আবার কি লিখছি, ইলেকট্রিক ফিল্ড। তো বাইরে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা ব্যাটারি বা অন্য কিছু সেটাতে কানেক্ট করে সেটাকে বলছি আমরা বায়াসিং। বা এখানে জিরো বায়াস মানে বাইরে থেকে কিছু প্রয়োগ করা নেই। এবার ধরো বাইরে থেকে প্রয়োগ করছি ইলেকট্রিক ফিল্ড এই একটা পিএন জাংশনের উপরে, তাহলে কি এফেক্ট পড়ে তার উপরে? সেটা থেকে আসে, সেটা থেকে আমাদের মার্কেটে আসে ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস, মানে ব্যাটারি আমরা উল্টো করে লাগাচ্ছি না মানে পেছন করে লাগাচ্ছি সেটা। এখন ধরো পি সাইডে আমরা পজিটিভ লাগাচ্ছি এন্ড এন সাইডে আমরা নেগেটিভ লাগাচ্ছি, তাহলে সেইটা হবে আমাদের ফরওয়ার্ড বায়াস। এন্ড যদি পি পি সাইডে আমরা নেগেটিভ লাগাই এন্ড এন সাইডে আমরা পজিটিভ লাগাই, সেটা হবে আমাদের রিভার্স বায়াস। তো আসলে ফরওয়ার্ড বায়াস সম্পর্কে বলি। পিএন জাংশন আমরা ফরওয়ার্ড বায়াস এই দেখতে হচ্ছে ব্যাটারি পজিটিভ সাইড আমরা পি সাইডে লাগাচ্ছি এবং নেগেটিভ সাইডটা আমরা কোথায় লাগাচ্ছি, নেগেটিভ সাইডটা আমরা লাগাচ্ছি এন টাইপে। তাহলে এইটাকে বলছি আমরা ফরওয়ার্ড আন্ডার ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস করছি। তো এই ফরওয়ার্ড বায়াস করলে কি হবে? ফরওয়ার্ড বায়াস করলে পরে আমাদের এক্সট্রা একটা ইলেকট্রিক ফোর্স জেনারেট হবে। সেটা কোন দিকে জেনারেট হবে? সেটা এই যে আমার যে ইলেকট্রিক ফিল্ডে জেনারেট হবে এই কারেন্টের দিক অনুযায়ী এরকম একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, মানে পজিটিভ টু নেগেটিভের দিকে একটা ফিল্ড জেনারেট হবে। এন্ড আমরা জানি কি এই মাঝখানে যে ডিপ্রেশন রিজিয়ন তার তার যে এনার্জি ই সেটা কোন দিকে ছিল, সেটা ও তার উল্টো দিকে ছিল। মানে কি হবে, এই যে আমার ডিপ্রেশন রিজনের এইটা এই বাইরের যে এক্সটার্নাল ফিল্ডের যে আমার বায়াসিংটা আছে সেটাকে একে অপরকে কোলাইড করছে এবং একে অপরকে কিছুটা কমিয়ে দিচ্ছে। তাহলে কোনটা এখানে বেশি? আমি ধরে নিচ্ছি যে আমার এই ডিপ্রেশন রিজনের যে ভোল্টেজটা সেটা অনেকটা বেশি বাইরের যে এক্সটার্নাল ফোর্স আছে তার থেকে। তাহলে তাহলে আমার যে এই যে আমার গ্রাফটা ছিল, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ছিল, এখন যে মাঝখানে ডিপ্রেশন রিজন যেটা আছে আমার কাছে সেটার এনার্জি এখন কতটা হবে? সেটা নিশ্চয়ই কমে যাচ্ছে এখন। তাহলে এই যে রিজিয়নটা আছে সেটা এখন কিউ ভি জিরো থেকে কিউ ভি জিরো মাইনাস ভি হয়ে যাচ্ছে। ভি জিরো থেকে মাইনাস ভিটা হচ্ছে এই যে ই ড্যাশ ছিল, তাই সেই ই ড্যাশের জন্য যে আমার ভোল্টেজটা হচ্ছে সেই ভোল্টেজকে আমরা বলছি ভি। এই যে ভি, এই ভি ভোল্টেজের জন্য এটা হচ্ছে, তাহলে এই ভি ভোল্টেজটা আমার কিন্তু বাদ হয়ে যাচ্ছে, মানে আমাকে কমে যাচ্ছে। আমার ডিপ্রেশন রিজনের যে এনার্জি ব্যান্ডটা এটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। মানে বেশি পরিমাণ কারেন্ট এবার কিন্তু আমাদের বেশি পরিমাণ ইলেকট্রন আমাকে জাম্প করতে পারবে। এটা কি বলছি আমরা পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা যদি আমি উইথটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি, যদি আমি উইথটা ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা কি আছে, আমরা জিরো বায়াসিং এর ক্ষেত্রে আমরা উইথ কি দেখেছিলাম? আমরা জিরো বায়াসিং এর ক্ষেত্রে আগের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, জিরো আমরা দেখেছি টু এপসাইলন বাই হচ্ছে কিউ ভি জিরো ইন্টু এন এ প্লাস এন ডি বাই এন এ প্লাস এন এ এন ডি, সরি এন এ এন ডি
এটা আমরা দেখেছিলাম। এটা ছিল আমার নর্মাল জিরো বায়াসের ক্ষেত্রে। এবার ধরি আমরা যদি সেটাই যদি ধরি আমার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, তাহলে কি আসবে? জাস্ট এই যে ভি জিরোটা, এই ভি জিরোটা রিপ্লেস হবে আমাদের ভি জিরো মাইনাস ভি দিয়ে। তো সিম্পলি আমাদের কাছে আসবে উইথ ফর ফরওয়ার্ড বায়াস, সেটা আসবে হচ্ছে, ধরো এটা এফ বি আমরা লিখে দিচ্ছি, উইথ অফ এফ বি সেটা আসবে আমাদের হচ্ছে রুট ওভার 2 এপসাইলন/কিউ। এখানে আসবে ভি জিরো মাইনাস ভি, তার সাথে ইনটু আসবে যেটা হচ্ছে এন এ প্লাস এনডি বাই এন এ এনডি, যা ছিল তাই। এইটা আবার এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই যে আমার উইথটা আছে, সেই উইথটা অ্যাকচুয়ালি আমার কার উপর ডিপেন্ড করছে? এই ভি জিরো মাইনাস ভি এর উপর ডিপেন্ড করছে, কারণ বাকিগুলো তো কনস্ট্যান্টই আছে। এপসাইলন কনস্ট্যান্ট, চার্জ আমার কনস্ট্যান্ট, এন এ এন ডি কনসেন্ট্রেশন সেটাও আমার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাখছে। তাহলে মোট কথা আমার ভোল্টেজের উপর কিন্তু উইথ আমার ডিপেন্ড করছে। তো সেই ভোল্টেজটা কত? ভি জিরো মাইনাস ভি, ঠিক আছে, সরি ভি জিরো মাইনাস ভি রুট ওভারে, ঠিক আছে। এবার আমার ধরো এই ফরওয়ার্ড বাসে আর কি কি আমার ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছ কি বললাম, যে পি সাইডটাকে আমরা পজিটিভে কানেক্ট করছি, এন সাইডটাকে আমরা নেগেটিভে কানেক্ট করছি, ঠিক আছে, নেগেটিভে কানেক্ট করছি, এক্সটার্নাল ব্যাটারি পটেনশিয়াল উইল জেনারেট একটা ই ফিল্ড, যেটা অপোজ করবে ই ফিল্ড ডিউ টু দা পিএন জাংশন পটেনশিয়াল ব্যারিয়ার। পিএন জাংশন যে পটেনশিয়াল ব্যারিয়ার থাকবে ডিপ্লেশন রিজিয়নে, তাকে অপোজ করবে কোন ইলেকট্রিক ফিল্ডটা? ব্যাটারি জেনারেটেড যে ইলেকট্রিক ফিল্ড সেটা তাকে অপোজ করবে, সেটা আমি বললাম। and so this external forward bias will decrease the width of ডিপ্রেশন রিজিয়ন। ডিপ্রেশন রিজিয়ন যে উইথটা, সেটাই কিন্তু ডিক্রিজ করে দিচ্ছে। কেন ডিক্রিজ করে দিচ্ছে? আগে এখানে ভি জিরো দিয়ে গুণ হচ্ছিল, বাট এখন কি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? এখানে ভি জিরো মাইনাস ভি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তো এখানে কি হবে? ডিপ্রেশন রিজিয়নটা আমার কিন্তু কমে যাচ্ছে, তার যে এনার্জিটা সেটাও কিন্তু কমে যাচ্ছে, রাইট? তো এবার কারেন্ট টু দা ফরওয়ার্ড বায়াস, কারেন্টের এটা একটা ফর্মুলা আছে। এটা অ্যাকচুয়ালি কোনো ডেরিভেশন এখান থেকে আসে না। এই ফর্মুলাটা অনেক সময় আমাদের গেটেতে লাগে, এবং তোমাদের বলবো যে সেমিস্টার এক্সামেও তেমন কোনো ইম্পর্টেন্ট না, বা তাও দেখতে রাখতে হবে যে আই ইকাল টু আই জিরো ই টু দি পাওয়ার ভি বাই ইটা ভিটি মাইনাস ওয়ান। এইটা, এই যে ইটাটা হচ্ছে আইডেন্টিটি ফ্যাক্টর, যেটা সবসময় গ্যালিয়ামের জন্য ওয়ান হয়, জার্মেনিয়ামের জন্য ওয়ান হয়, অ্যান্ড সিলিকনের জন্য টু হয়, ঠিক আছে। আই জিরো দেখতে পাচ্ছ, এই আই জিরোটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, মানে স্যাচুরেশন হওয়ার জন্য যে কারেন্টটা জেনারেট হয় সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। সেটা হচ্ছে আই জিরো, এটা হচ্ছে কিউ কিউ এ ডিএন এনপিও বাই এল এন প্লাস কিউ এ ডিপি পিএনও বাই এলপি। এটা পরে একটা অঙ্ক অঙ্ক ক্যালকুলেশন করার জন্য আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আমি আপাতত নিউমেরিক্যাল নিয়ে যাচ্ছি না, আর এই ইকুয়েশন তেমন তোমাদের সেমিস্টারে আসবে না, বা তাও জেনে রাখতে পারো। এটা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দুটার ক্ষেত্রেই সেম হবে, ঠিক আছে। এবার রিভার্স বায়াসে আসছি আমরা, কি এবার ব্যাটারিটা উল্টে দিলাম, এবার নেগেটিভটাকে পি সাইডে কানেক্ট করলাম আর পজিটিভটাকে এন সাইডে কানেক্ট করলাম, তাহলে কি চেঞ্জেস আসবে? এইবার আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হবে, এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে জেনারেট হবে? এইবারে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হবে কিন্তু এই সাইডে, ঠিক আছে, মানে এই সাইডে জেনারেট হবে। আর আমার যে ডিপ্রেশন রিজিয়নে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা কোন দিকে যাচ্ছে? সেটাও যাচ্ছে আমার এদিকে। এবার কি এই ইলেকট্রিক ফিল্ডটা একে অপরকে অপোজ করছে না, একই দিকে যাচ্ছে, মানে একই দিকেই যাচ্ছে, তাহলে একে অপরকে সাপোর্ট দিচ্ছে, অপোজ করছে না, সাপোর্ট দিচ্ছে, মানে কি ইনক্রিজ করবে। এইবার যে ডিপ্রেশন রিজিয়নটা যে আছে তার যে এনার্জিটা এবার কিন্তু এটা ইনক্রিজ করবে, ইনক্রিজ করে সেটা কিউ ইন্টু ভি জিরো প্লাস ভি হবে, তাই, রাইট? কারণ একে অপরকে অপোজ না, একে অপরকে সাপোর্ট করছে। তাহলে এই ক্ষেত্রে উইথের ক্যালকুলেশন আমার কি আসবে? এই ক্ষেত্রে আমাদের উইথের ক্যালকুলেশন আসবে উইথ ফর আরবি রিভার্স বায়াস। আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা উইথ যেটা আসবে সেটা আসবে হচ্ছে রুট ওভার 2 এপসাইলন/কিউ। এই আসবে ভি জিরো প্লাস ভি, অ্যান্ড এখানে ব্র্যাকেটে যেটা আমাদের কাছে ছিল এন এ এনডি, এনএনডি প্লাস এনএনডি বাই হচ্ছে এনএনডি, যা ছিল সেটা দ্বারা থাকবে, সেটা অতুলনীয়, সেটাকে তুলনা করা হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার কি আসছে? এই যে রিভার্স বায়াসের যে এটা উইথটা, সেটা কার সাথে ইসে করছে? রুট ওভার অফ জিরো ভি জিরো প্লাস ভি এর সাথে করছে, এর কি ভি জিরো প্লাস ভি, আর উইথটা কিন্তু বেড়ে গেল। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা কি দেখলাম? আমরা পি টাইপকে নেগেটিভের সাথে কানেক্ট করলাম, এন টাইপটাকে আমরা পজিটিভের সাথে কানেক্ট করলাম। এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা ইন দ্য ডাইরেকশন অফ পিএন জাংশন পোটেনশিয়াল ব্যারিয়ার হবে। তার জন্য কি হলো? এক্সটার্নাল ফরওয়ার্ড বায়াস কি হবে? ইনক্রিজ দ্য উইথ অফ ডিফিউশন রিজিয়ন এন্ড ইনক্রিজ দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার। আর বাকি যে যেটা তোমার কারেন্ট আর হচ্ছে ইনভার্স স্যাচুরেশন কারেন্ট দেখেছিলাম, ওটা সেমই আছে, সেটা কোনো পার্থক্য হবে না। বাট এই কনসেপ্টটা তোমরা মেইনলি ক্লিয়ার রাখবে যে রিভার্স বায়াসে কি হয় এন্ড ফরওয়ার্ড বায়াসে কি হয়, আমরা কোন সাইডে ব্যাটারি লাগাই এবং কোন সাইডে নেগেটিভ লাগাই, কোন সাইডে পজিটিভ লাগাই, এন্ড আমাদের কি চেঞ্জেসটা আছে ডিপ্লেশন রিজিয়নে, রুটটা কত হয়, রুটটা কতটা ইনক্রিজ হচ্ছে, কিভাবে ইনক্রিজ হচ্ছে, সেই জিনিসটা কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার রাখতে হবে।
এই কনসেপ্টগুলো কিন্তু সব জায়গায় ভবিষ্যতে কাজে লাগবে, ভিএলএসআই করো যেখানে করো সেখানে সব জায়গায় কাজে লাগবে। এবার আমরা যেটা দেখবো অ্যাপ্রক্সিমেশন। আমরা কি রিয়েল লাইফে একটা ডায়োডকে জাস্ট ডায়োডের মতো কল্পনা করতে পারি? এইভাবে আমরা এরকম যে কোনো দেখে দেখে নিচ্ছি হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। ও আই থিঙ্ক এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা আমি ফটাফট অ্যাড করে দিচ্ছি এখানে। তো এবার আমরা দেখলাম যে রিভার্স বায়াস এন্ড ফরওয়ার্ড বায়াস আমরা কিন্তু দেখতে পেলাম। তো এবার রিভার্স বায়াসের অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক কেমন আছে, মানে ভোল্টেজ ইনটু ইজ টু কারেন্ট রেশিওটা কেমন হচ্ছে। আর তুমি যদি ভাবো যে অ্যাকচুয়ালি যদি ভাবো যে এই যে রিভার্স ফরওয়ার্ড বায়াস ছিল, এটা কি ছিল অ্যাকচুয়ালি? একটা পজিটিভ ভোল্টেজ আমরা ভাবতে পারি। এন্ড আমরা যে এই যে রিভার্স বায়াস, সেটা নেগেটিভ ভোল্টেজ ভাবতে পারি, কারণ কি এটা উল্টো দিকে। কারণ এই ভিটা হচ্ছে ভিটা উল্টো দিকে আছে, সেটা নেগেটিভ ভি বলতে পারি। তাহলে আমরা যদি এটাকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করি, সেই গ্রাফটাকে আমরা অবশ্যই নেগেটিভ সাইডে আমরা রিভার্স বায়াস নিতে পারি, এন্ড ফরওয়ার্ড বায়াস আমরা পজিটিভ সাইডে নিতে পারি, রাইট? তো সেরকম করে আমরা গ্রাফ দেখবো যে কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমার এই যে ভোল্টেজটা, মানে ভোল্টেজের রেসপেক্টে আমার এই যে ভিটা আমি ভোল্টেজ বাড়াচ্ছি, রিভার্স বায়াস করছি, সেইভাবে কিভাবে করছে। ধরো এই পাশে আমার হচ্ছে পজিটিভ ভোল্টেজ, আর এই পাশে হচ্ছে আমার নেগেটিভ ভোল্টেজ, মানে এই সাইডে আমার রিভার্সে আসবে, আর এই পাশে আমার ফরওয়ার্ডে আসবে, রাইট? এই পাশে আমার রিভার্স আসবে, এই পাশে আমার ফরওয়ার্ড আসবে। তাহলে এবার আমি যদি দেখি ফরওয়ার্ডে আমার কিভাবে কারেন্টটা চেঞ্জ হচ্ছে। ফরওয়ার্ড যদি যখন আমি কারেন্ট অ্যাপ্লাই করছি, তাহলে কি হচ্ছে? আমার হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ারটা ডিক্রিজ করছে। পোটেনশিয়াল ব্যারিয়ার যদি ডিক্রিজ করে তাহলে কি হবে? আমার বেশি পরিমাণ চার্জ এদিক ওদিক 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 করবে। আর বেশি পরিমাণ চার্জ যদি এদিক ওদিক করে তাহলে কি হবে? আমার যে কারেন্টের ফ্লোটা সেটা বেশি হবে। তাহলে আমরা দেখতে পারবো যত আমি ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াবো, আমার কারেন্টটা বাড়তে থাকবে এবং এটা সেটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। তো সেইভাবে এইভাবে একটা আমরা কি কেমন কার পাবো? এরকম একটা আমরা এক্সপোনেনশিয়াল কার পাবো, এক্সপোনেনশিয়াল কার, রাইট? এক্সপোনেনশিয়াল কার, একটা আমরা এক্সপোনেনশিয়াল কার পাবো। এক্সপোনেনশিয়ালি আমার যে কারেন্ট সেটা ইনক্রিজ করবে, রাইট? বাট ইন কেস অফ রিভার্স বায়াস কি হবে? ইন কেস অফ রিভার্স বায়াস, আমরা রিভার্স বায়াসের সার্কিটটা যদি একটু লক্ষ্য করি, দেখতে পাবো যে এখানে অনেক অনেক জোর দিতে দিতে ডিপ্রেশন যে বড় হতে 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 এতটা বড় হয়ে যাবে, আর কোনো কারেন্ট সেখানে ক্রসই করবে না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু এখানে ক্রস করে যাবে, রাইট? একটা স্যাচুরেশন এসে যাবে, কারণ আর তো ডিপ্রেশন সরাতে পারছে না, অনেকটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কারণ ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, যত ভোল্টেজ বাড়াচ্ছি বেড়ে যাচ্ছে, একটা টাইম পরে কিন্তু আর বাড়বে না, সেখানে কারেন্টের ফ্লো একটা কনস্ট্যান্ট মিনিমাম রেঞ্জে এসে পড়বে, ঠিক আছে? মানে কিছুটা কারেন্ট যাওয়ার পরে একটা স্টেবল জায়গায় এসে পড়বে। সেটা হচ্ছে রিভার্স বায়াস। আমরা দেখতে পারবো যে এরকম একটা তোমার আমরা কন্ডিশন পাবো, এ কিছুটা কারেন্ট ইনক্রিজ করলো এবং তারপরে কারেন্ট আর ইনক্রিজ করার কোনো নাম নেই, কারেন্ট একদম প্রায় সমান হয়ে গেছে। কিন্তু বাট এইখানেও একটা কন্ডিশন আসবে, যে এমন একটা পয়েন্ট আসবে যে এই যে আমাদের ডায়োডটা আছে তার সহ্য ক্ষমতা পার হয়ে যাবে, সে আর ভোল্টেজ সহ্য না করতে পারে, এটা এমন ভাবে ব্রেকডাউন হয়ে যাবে। এন্ড এই যে ব্রেকডাউন হওয়া মানে কি, একবারে অনেক পরিমাণ কারেন্ট ফ্লো করে যাবে এন্ড আমার ডায়োডটা ব্লাস্ট হয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে ব্রেকডাউন অফ ডায়োড। সেটা আমরা পরে পড়বো, বাট এটা হলো ব্রেকডাউন পয়েন্ট হয়, ঠিক আছে? এটা আমরা পরে দেখবো। বাট এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছ, এটা কারেন্ট আই, দিস ইজ the characteristics or current characteristics of a diode in reverse bias and forward bias. এই যে নীল পোর্শনটা এটা তোমার হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস, এন্ড এই রেড পোর্শনটা হচ্ছে আমার রিভার্স বায়াস, রাইট? এটা হচ্ছে আমার রিভার্স বায়াস, এন্ড দিস হচ্ছে ফরওয়ার্ড বায়াস, রাইট? Let's discuss about the ideal diode and practical diode. আইডিয়ালি আমরা ডায়োডকে কি কি বলছি, যে আমরা ডায়োড যখন এই ফরওয়ার্ড ডাইরেকশনে থাকছে, লাইক যখন ডায়োড হচ্ছে আমি ফরওয়ার্ড ডাইরেকশনে রাখছি, সেখানে কি হচ্ছে? আমার ডিপ্রেশন রিজনের উইডটা কমে যাচ্ছে, তাহলে কি হবে? কারেন্ট বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করবে, তাহলে উইডটা কমে যাচ্ছে আবার কারেন্ট ফ্লো করবে, মানে কারেন্টটাকে ফ্লো করতে দিচ্ছে, রাইট? মানে মানে কি বলতে পারে, অ্যাজ আ সুইচ যদি বলি, অ্যাজ আ সুইচের মতো যদি কাজ করে তাহলে অন হয়ে যাচ্ছে, কারণ কারেন্ট পাস করছে। বাট ইন কেস অফ রিভার্স বায়াস, রিভার্স কি হচ্ছে? ডিপ্রেশন রিজনটা এত বেড়ে যাচ্ছে, মানে ওই যে আমার ভোল্টেজটা যেটা ডিপ্রেশন রিজনকে সাপোর্ট করে ডিপ্রেশন রিজনকে বাড়িয়ে দিচ্ছে, এন্ড ডিপ্রেশন রিজন বেড়ে গিয়ে কারেন্টকে আটকে দিচ্ছে, মানে কি অ্যাজ আ সুইচের সাথে যদি তুলনা করতে কি হবে? অফ স্টেটে চলে যাচ্ছে। তো এই যে আমরা এটাকে আমরা বলতে পারি যে ডায়োডের আইডিয়াল ডায়োড হিসেবে যদি বলি, ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে
অ্যাজ অন অন হিসেবে কাজ করে, অন সুইচ হিসেবে কাজ করে বা শর্ট সার্কিট হিসেবে কাজ করে, অ্যান্ড রিভার্স বায়াসে অফ স্টেটে থাকে বা যেটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। তো এটি হচ্ছে বলে ডায়োড অ্যাপ্রক্সিমেশন। যখনই আমরা ফরওয়ার্ড বায়াসে কোনো ডায়োড দেখবো সেটাকে সোজা আমরা অফ, সেটাকে আমরা সোজা অন ধরে নিব, অ্যান্ড যখনই কোনো আমরা রিভার্স বায়াসে ডায়োড দেবো সেটাকে আমরা অফ ধরে নিব। সেটা হচ্ছে আইডিয়াল অ্যাপ্রক্সিমেশন। তা আইডিয়াল অ্যাপ্রক্সিমেশন করলে কি হবে? আইডিয়াল অ্যাপ্রক্সিমেশন করলে আমার এই হলো আমার ডায়োডের অফসেট, মানে এই যে আমার ফরওয়ার্ড বায়াস আর মানে যখন রিভার্স বায়াস, আর যখন সেটা ফরওয়ার্ড বায়াসে আসবে কি হবে? ডাইরেক্ট কারেন্ট ইনক্রিজ এন্ড কারেন্ট ডাইরেক্ট মানে সুইচ মানে অন আর অফ এরকম স্টেটে থাকবে, রাইট? এরকম একটা আমরা গ্রাফ দেখতে পারবো। এবার একটা আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন ছাড়াও আমাদের কাছে কি একটা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন থাকে, যেটা বলি আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন বা কাইন্ড অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্রক্সিমেশনও বলা হয়। কিছু কাইন্ড অফ মানে, কারণ এর থেকেও একটা ভালো ভালো অ্যাপ্রক্সিমেশন আছে। যে আমরা জানি কি ডায়োডের একটা পোটেনশিয়াল ব্যারিয়ার থাকে, বা পোটেনশিয়াল ব্যারিয়ার বলতে পারি, বা সেটাকে আমরা কাট ইন ভোল্টেজ বলি, বা সেটাকে বিল্ট ইন পোটেনশিয়াল বলি। তো সেই যে ভোল্টেজটা, যেমন 0.75 ফর সিলিকন, মানে এই ভোল্টেজটা পার হওয়ার পরেই কি হবে? আমার হচ্ছে ইলেকট্রন গুলো জাম্প করতে পারবে, এর থেকে বেশি ভোল্টেজ দিলে পরেই জাম্প করবে, নাহলে করবে না। তো সেইটাকে বলছি আমরা কাট অফ ভোল্টেজ। তো আমরা এই ভোল্টেজটাকে কি করি? আমরা সিরিজে অ্যালাইন করে দিই উইথ দ্য আইডিয়াল অ্যাপ্রক্সিমেশন। মানে আমরা আইডিয়াল অ্যাপ্রক্সিমেশনের মধ্যে অন অফ তো করবোই, আমরা যেমন করে অন অফ করি সেটা করবোই, বাট এই কেসে আমরা এই বিল্ডিং পোটেনশিয়ালটাকেও সেই অন অফ স্টেজের সাথে আমরা কি সুইচ সিরিজ করে দিব। এই নিচে যেমন দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রে কি হচ্ছে? আমাকে এই যে ভোল্টেজটা আছে সেটাকে আগে একটু পুশ করতে হবে, তারপরে আমার অন স্টেটে আসবে। মানে আমার এইখানে সেই ভোল্টেজটা পার হবে, মানে 0.75 বা যে আমার পোটেনশিয়াল ব্যারিয়ার সেই ভোল্টেজটা পার হবে, তারপরে সে গিয়ে সেই জায়গাটায় আগে আমার সুইচ অন হবে, রাইট? এরকম একটা কন্ডিশন দেখতে পারবো। এই যে ডিস্টেন্সে দেখতে পাচ্ছ সেটা হবে আমার 0.75, বা আমার যে ভোল্টেজ থাকবে সেটা ফর এসআই আমি লিখে দিলাম, ঠিক আছে? এরকম একটা কন্ডিশন আমরা পাবো। আর এরপরে যেটা মেইন প্র্যাকটিক্যাল অ্যাপ্রক্সিমেশন হয় সেটা হচ্ছে বলা হয় থার্ড অ্যাপ্রক্সিমেশন অফ ডায়োড, যেখানে আমরা শুধুমাত্র ভোল্টেজ কনসিডার করি না, আমরা ধরে নেই, কারণ জানি আমরা সমস্ত কোন কম্পোনেন্ট আইডিয়ালি জিরো রেজিস্ট্যান্স হয় না, কোনো না কোনো কম্পোনেন্টে সব কম্পোনেন্টে কিছু না কিছু আমার ইলেকট্রিক এনার্জি নষ্ট করেই বা কিছুটা কারেন্টকে বাধা দেয়ই, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা এই ডায়োডের যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা কনসিডার করব এই ভোল্টেজের সাথে। সেটা হচ্ছে এই থার্ড অ্যাপ্রক্সিমেশনে আমরা করছি। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও যে গ্রাফটা আছে অনেকটা, যেন আমরা রেজিস্ট্রেশন কারেন্টের গ্রাফটি দেখেছিলাম, আমরা এরকম ইসে দেখেছিলাম, 45 অ্যাঙ্গেলে দেখেছিলাম। তো সেরকমই আসবে। তো সবার প্রথমে ধরো এই যে রিভার্স কারেন্টটা আসবে, এটা কি ওই যে আমার পোটেনশিয়াল ভ্যালু সেই অবধি যাবে, অ্যান্ড আবার ফর দ্য রেজিস্ট্যান্সের জন্য এটা 45 অ্যাঙ্গেলের এরকম টেন্ড করে যাবে। এই রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের গ্রাফটাকে তার জন্য এরকম টেন্ড করবে, লাইক দিস। ওকে, তোমার যে এই জিনিসটা তুমি বুঝতে পারো কমেন্টে অবশ্যই থামস আপ দিও, এন্ড যদি না বুঝতে পারো আমাকে জানিও, তাহলে আমি আরেকবার পরের ভিডিওতে একবার এক্সপ্লেন করার চেষ্টা করবো। এটাই ছিল। এবার আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডায়োড রেটিং। তো একটা ডায়োডকে আমরা কিভাবে চিনবো? যে এই যে ডায়োডের তোমাদের তো সংকেতই বলা হয়নি, যে ডায়োড তোমরা দেখলে যে এই যে একটা ডায়োড ছিল, মানে একটা পিএন জাংশন, পি আর এন মিশিয়ে দিলাম, এখানে হচ্ছে আমার আহ এখানে আবার হচ্ছে পজিটিভ নেগেটিভ, সরি নেগেটিভ ক্রিয়েট হলো, এখানে পজিটিভ 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 ক্রিয়েট হলো। এই একটা পিএন জাংশন তোমরা দেখেছিলে, ঠিক আছে? এটাকে বলছি আমরা ডিপ্লেশন রিজিয়ন। বাট এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কেমন কেমন দেখতে হয়? রিয়েল লাইফে এরকম দেখতে হয়, বাট সেটাকে রিয়েল লাইফে তুমি এরকম একটা অনেকটা রেজিস্টারের মধ্যে দেখবে, এবং সেখানে এরকম একটা দাগ দেওয়া থাকবে। এই দাগের এই পারে হচ্ছে আমার এন থাকে, এন্ড এই পাশে আমার পি থাকে, ব্যাটারিটাই। সেটা হচ্ছে আমার হচ্ছে ডায়োড। অ্যান্ড আমার সিম্বল কেমন করে দেই? সিম্বল দিয়ে হচ্ছে আমরা এরকম এইভাবে, মানে এই এখানে হচ্ছে আমার এই পাশটা হচ্ছে আমার এন সাইড, এন্ড এই সাইডটা হলো আমার পি সাইড, ঠিক আছে? এটাকে বলছে পিএন জাংশন ডায়োড। এই যে একটা ডায়োডকে আমরা কিভাবে চিনবো, এই ডায়োডটার রেটিং কিভাবে দেবো, কোনটা ভালো ডায়োড কোনটা খারাপ ডায়োড, সেটা কিভাবে রেটিং দেবো? যেমন আমরা বাল্ব কেনার সময় কি বলি যে দেখা যায় কতটা পাওয়ার কনজিউম করে, এটা কি কম পাওয়ার কনজিউম করে? আমার কি বিদ্যুৎ বিল কম আসবে এই বাল্ব লাগালে হবে? আমরা কি আলো ভালো পাবো? এর রেটিং, একটা বাল্বের রেটিং। সেই বাল্বটাকে কেমন কেমন ভালো কাজ করে, দেখেন ডায়োড কেমন ভালো কখন ভালো কাজ করে সেটা আমরা গিয়ে বুঝবো। তো সেটা দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে একটা ফরওয়ার্ড বায়াসের সময় সেটা দিয়ে বুঝবো, কারণ অ্যাকচুয়ালি আমরা কি অন দিয়ে কাজ করি মেনলি, যে অন করার সময় কতটা কারেন্ট যাচ্ছে, তো আমার ম্যাক্সিমাম কতটা কারেন্ট সেটা দিয়ে আমরা রেটিং করতে পারি। বা সেই ডায়োডটা কতটা পাওয়ার কনজিউম করছে একটা কারেন্ট পাঠানোর সময়, কতটা পাওয়ার সে খেয়ে নিচ্ছে, মানে সে কতটা করতে পারছে, বা তার এই ভোল্টেজ কত থাকছে, মানে পিক ভোল্টেজ কতটা অ্যাচিভ করছে।
সেইগুলো দিয়ে আমরা ডায়োড ক্রিয়েট করি, আর সেখানে সেখানে আমাদের এই টার্মগুলো এসে পড়ে যে ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট, ইট ইজ দ্য হাইয়েস্ট কন্টিনিউয়াস কারেন্ট আন্ডার দ্য ফরওয়ার্ড বায়াস কন্ডিশন দ্যাট ক্যান ফ্লো থ্রু দ্য জাংশন। মানে একটা পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে হাইয়েস্ট যে পরিমাণ কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, একদম কারেন্ট ফ্লো করতে পারে সে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে, সেটাকে বলছি আমরা ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট। এবার হচ্ছে পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ। It is the maximum reverse bias voltage that can be applied to the PN junction if the voltage across the junction exceeds PIV. Under the reverse bias condition, the junction gets damaged. মানে রিভার্স বায়াস ভোল্টেজ থাকার সময়, রিভার্স বায়াস থাকার সময় যদি একটা একটা পিএন জাংশন দিয়ে ম্যাক্সিমাম যতটা পরিমাণ ভোল্টেজ আমার জেনারেট হতে পারে, ভোল্টেজ ক্রস করতে পারে, সেটাকে বলছি আমরা পিক ইনভার্স ভোল্টেজ। আর যদি এই পিক ইনভার্স ভোল্টেজ ক্রস করে যায়, তাহলে আমরা বলছিলাম কি ব্রেকডাউন, ডায়োডের ব্রেকডাউন হবে, এবং কি হবে, ডায়োড আমার ড্যামেজ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, ব্লাস্ট হয়ে যেতে পারে, ডায়োড ব্লাস্টও হয়ে যায়। ঠিক আছে, এইটাই হলো সেই ব্রেকডাউন, যেটার কথা আমি একটু আগে যখন তোমার হচ্ছে রিভার্স বায়াসে বললাম, রাইট? এবার ম্যাক্সিমাম পাওয়ার রেটিং, ইট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার দ্যাট ক্যান বি ডিসিপেটেড এট আ জাংশন উইদাউট ড্যামেজিং দ্য জাংশন। মানে পিএন জাংশন কে ড্যামেজ না করে ম্যাক্সিমাম যতটা পাওয়ার সেটা কি ডিসিপেট করতে পারে, মানে এক সাইডে পাওয়ার যতটা পাওয়ার সে খরচ করতে পারে, সেটাকে বলছি আমরা পিএন ম্যাক্সিমাম পাওয়ার রেটিং। Power dissipated is the product of voltage across the junction and current through the junction. মানে জাংশন দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং অ্যাক্রস ভোল্টেজে কত কারেন্ট আছে, তার প্রোডাক্টটাই হচ্ছে পাওয়ার, রাইট? তাহলে জানি ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন কি আমরা পাওয়ার বলি, রাইট? সেটাই এখানে বলছি আর কি। এবার ম্যাক্সিমাম এভারেজ ফরওয়ার্ড কারেন্ট, এবার বিভিন্ন ডায়োডের বিভিন্ন রকম হয়, বিভিন্ন সময় বিভিন্ন টেম্পারেচার কন্ডিশনে বিভিন্ন রকম হতে পারে। তো আমরা একটা ইউজুয়ালি যদি একটা এভারেজ টেম্পারেচার লাইক রুম টেম্পারেচার 25°C নিয়ে নেই, সেই টেম্পারেচারে তা সে এভারেজে কতটা ফরওয়ার্ড কারেন্ট আমার ম্যাক্সিমাম, কতটা ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট, মানে কতটা ম্যাক্সিমাম এভারেজ কারেন্ট, মানে এভারেজ যে কারেন্টটা সেটা কতটা ম্যাক্সিমাম হতে পারে, সেটাকে বলছি আমরা ম্যাক্সিমাম এভারেজ ফরওয়ার্ড কারেন্ট। ইফ দ্য রেটিং এক্সিডস দিস লিমিট, মানে এই যদি রেটিং আমার নরমালি এই এভারেজ ফরওয়ার্ড কারেন্টের থেকে বেশি হয়, তাহলে মানে একটা চান্স থাকে যে ব্রেকডাউন হয়ে যাবে, মানে ব্লাস্ট হয়ে যেতে পারে আমার ক্যামেরা, বাট চান্স, কারণ কি, কারণ এটা এভারেজ, এভারেজ থেকে একটু উপরে হইতেও পারে, কোনো অসুবিধা নেই। তো এটা এর জন্য বলে চান্স আছে ব্রেকডাউন হয়ে যাওয়ার, তো এভারেজের নিচে কাজ করাই ভালো, বেটার। এবার হচ্ছে রিপিটেটিভ পিক ফরওয়ার্ড কারেন্ট, it is the maximum peak current that can permitted to flow in the forward direction in the form of recurring pulse, সেটাকে বলছি আমরা রিপিটেটিভ পিক ফরওয়ার্ড কারেন্ট। আর ম্যাক্সিমাম সার্চ কারেন্ট কি, এতে পারো নন রেকারিং পালস নেব, তালিকা। বাস এই করে টার্মিনোলজি ছিল ইন কেস অফ ডায়োড রেটিং। এবার আমাদের দেখবো সেটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার ইন অন আ পিএন জাংশন। এবার পিএন জাংশনের উপর আমরা ইলেকট্রিক ফিল্ডের এফেক্ট দেখলাম, আমরা অন্য অন্য এফেক্ট গুলো দেখলাম, মানে ডায়োড রেটিং দেখলাম, আমরা ইসে দেখলাম আইডিয়াল প্র্যাকটিক্যাল অ্যাপ্রক্সিমেশন গুলো দেখলাম। এবার দেখো টেম্পারেচারে কি এফেক্ট আছে, একটা পিএন জাংশন ডায়োডের উপর টেম্পারেচারে কি এফেক্ট পড়ে। ইন কেস অফ ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক, মানে ফরওয়ার্ড বায়াসে কোনো একটা ডায়োড আছে, সেই ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচারের সাথে কি হয়, in forward bias, characteristics in the forward bias shifted towards the left side by increase in temperature at rate of 2.5 millivolt per Celsius. তো 2.5 millivolt মানে কত, 25 into 10 to the power 3 volt per, মানে 25 into 10 to the power minus 3 volt per degree Celsius, right? 25 হচ্ছে না 24 হচ্ছে, রাইট? 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হচ্ছে, 25 এখানে পয়েন্টটা সরিয়ে দিচ্ছি। তো 10 টু দি 25 ইন্টু 10 টু দি মাইনাস 4 ভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস, রাইট? তো কি হবে, কি বলছে, বলছে যে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক লেফট সাইডে শিফট করে, মানে লেফট সাইডে শিফট করে মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক যে গ্রাফটা আছে সেই গ্রাফটা লেফট সাইডে শিফট হয়ে যাবে, মানে কি আস্তে আস্তে এরপর কিছুটা পরে গিয়ে ইনক্রিজ স্টার্ট হবে, সেটা লেফট সাইডে শিফট হবে, মানে লেফট সাইডে শিফট হবে, কিন্তু তাড়াতাড়ি ইনক্রিজ করে যাবে, লেফট সাইডে শিফট হবে। এন্ড সেটা কতটা কেমন হয় সেইভাবে যে পার ডিগ্রি সেলসিয়াসে 25 × 10⁻⁴ ভোল্ট শিফট করবে। তাহলে এখানে এইটা রিলেটেড একটা অঙ্ক এখানে আমরা দিয়ে রেখেছি, যে ফাইন্ড দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ এট 75 ডিগ্রি সেলসিয়াস এন্ড হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস
for a silicon diode if the threshold voltage at 25 degrees Celsius is 0.5 ভোল্ট। 25 এভারেজ মানে 25 রুম টেম্পারেচারে আমাদের বলা যায় 0.7 ভোল্ট থাকে। আমরা এটা কি আমরা ধরো এখানে গ্রাফ দিয়ে তোমাকে বুঝাচ্ছি, এলো গ্রাফ, এখানে হলো কারেন্ট আই, এখানে কারেন্ট ভি। এবার আমরা জানি কি কেমন কেমন আসছে আমাদের যে গ্রাফটা, আমরা জানি আমাদের গ্রাফ আসে হচ্ছে এইরকম করে এইভাবে ইনক্রিজ করে, রাইট, এইভাবে ইনক্রিজ করে এক্সপোনেনশিয়ালি। তো ধরছি এইটা হচ্ছে আমাদের 0.75, যেটা আমার রুম টেম্পারেচার দেওয়া আছে কততে, 25 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। এবার কি করবে, টেম্পারেচার বাড়লে পরে লেফট সাইডে শিফট করবে কতটা কত হারে, পার ডিগ্রিতে 25 × 10⁻⁴ এটাতে শিফট করবে। তাহলে আমার কাছে এখানে কত কত সেলসিয়াস দেওয়া আছে, 25 ডিগ্রিতে দেওয়া আছে, আমার 75 ডিগ্রি লাগবে আর -100 লাগবে। 75 ডিগ্রি মানে কতটা শিফট করলো, 50 ডিগ্রি শিফট করলো। তাহলে যদি আমার এটা যদি আমি চাই যে আমার 75 ডিগ্রিতে কত হচ্ছে, তাহলে কি করতে হবে আমাকে, তাহলে আমাদের এইটা দিয়ে এইটা পার ডিগ্রি দিন হয় 50 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমার পেয়ে যাবো, রাইট, তাহলে আমি পেয়ে যাওয়ার কথা। 50 দিয়ে এটাকে গুণ করবো তাহলে আমরা কতটা শিফট হচ্ছে সেটা পেয়ে যাবো, এবং তার সাথে আমরা যোগ করবো কোনটা, আমরা যে এখন যে যত ভোল্টেজ আছে সেটা যোগ করে দিব। তাহলে এইটা আসবে আমার কাছে টেম্পারেচার। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আই থিঙ্ক তোমার কাছে আসছে 0.575 ভোল্ট। তাহলে এটা আসছে আমার 75 ডিগ্রি ভোল্টেজ ইন কেস অফ 75 ডিগ্রি সেলসিয়াস কাট ইন ভোল্টেজ, ঠিক আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ। অ্যান্ড থ্রেশহোল্ড ভোল্টেজ ফর হচ্ছে -100 ডিগ্রি। তাহলে -100 ডিগ্রিতে কতটা শিফট হচ্ছে, এবার ডান সাইড এটা কোন দিকে শিফট হবে, এটা ডান দিকে শিফট হবে, রাইটে শিফট হবে। কতটা শিফট হচ্ছে, -100, 25 আছে মানে 125 ডিগ্রি শিফট হয়ে গেছে। তাহলে 125 ডিগ্রি যদি শিফট হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটাকে 125 দিয়ে গুণ করতে হবে, কাকে, এই 25 × 10⁻⁴ এটাকে, এইটাকে যোগ করবো না, এবার এটাকে মাইনাস করবো, আমরা এটাকে মাইনাস করবো। দিস উইল বি দ্য -100 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্যালকুলেট যদি করো তাহলে এটা আসবে হচ্ছে 1.0125 ভোল্ট। তাহলে এবার যদি আমরা গ্রাফটা আঁকি, এই দুটোকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে দেখতে পাবো যে প্রথমটা ধরো এরকম জায়গায় আসছে, and this will be the 0.575 and this in the 75 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা লেফট শিফট হয়েছে কারণ টেম্পারেচার বেড়ে গেছিল। এবার তার যে পরেরটা আছে এটা দেখলে বোঝা যাবে না, তার পরেরটা আছে, তার পরেরটা গিয়ে ধরো অনেকটা দূরে গিয়ে এরকম জায়গায় গিয়ে এটা অন হবে। দিস উইল বি দা -100 ডিগ্রি সেলসিয়াস, এটা যেটা এখন রাইট শিফট হয়ে গেছে কারণ একটু টেম্পারেচার কমে গেছিল। টেম্পারেচার বাইরে বাড়লে যদি লেফট শিফট হয় তাহলে কমলে পরে কি হবে, রাইট শিফট হবে। তো এটা কত ভোল্ট আসছে, এটা হচ্ছে 1.012 ভোল্ট আসছে, রাইট। দিস ইজ দ্য অ্যান্সার, এটা 5, রাইট, 5 দিস ইজ। তো এটা ছিল এই কোশ্চেনের, আমরা টেম্পারেচারের কানেকশন আমরা বুঝতে পারলাম। এবার আমরা রিভার্স বায়াস কন্ডিশনে দেখবো যে রিভার্স বায়াস কন্ডিশনে কি হয়। ইন রিভার্স বায়াস, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, মানে এই যে মোট কথা কারেন্ট উইল গেট ডাবল উইথ ইনক্রিজ অফ এভরি 10 ডিগ্রি সেলসিয়াস, মানে 10 ডিগ্রি সেলসিয়াসে ডাবল হয়ে যাচ্ছে, মানে IS = ISO × 2⁻⁴ মানে প্রত্যেকটা 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সাথে সাথে ডবল হয়ে যাচ্ছে, মানে 100% হয়ে যাচ্ছে। তো এবার আবার একটা আমরা অঙ্কের মাধ্যমে জিনিসটাকে বুঝি, আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে যদি বুঝি তাহলে আমাদের বেশি ভালো হবে। এই ধরো একটা আমার কাছে গ্রাফ আছে, ওইখানে কি বলা আছে যে রিভার্স কারেন্ট at 25 ডিগ্রি সেলসিয়াস আমাকে বার করতে হবে, এন্ড আমাকে দেওয়া আছে সিলিকন ডায়োডের রুম টেম্পারেচারে, সিলিকন ডায়োডের জন্য at room temperature of 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সেটা হচ্ছে কারেন্ট দেওয়াই নেই, কারেন্ট এটা ধরো এরকম আসবে, কারেন্ট ইজ 50 ন্যানো অ্যাম্পিয়ার। এটা ধরো কোশ্চেন আছে 50 ন্যানো অ্যাম্পিয়ার, তাহলে কি আসবে ধরো 50 ন্যানো অ্যাম্পিয়ার, মানে ধরো এরকম একটা আমার কাছে গ্রাফ দেওয়া আছে, রাইট, 50 ন্যানো অ্যাম্পিয়ার ইনক্রিজ করে এই হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এন্ড এদিকে আমাদের ব্রেকডাউন হয়ে গেলে এরকম হয়ে যাবে। দিস ইজ এ ব্রেকডাউন, এন্ড এই যে উইডটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার বলা আছে 50 ন্যানো অ্যাম্পিয়ার, রাইট, ইন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে এবার বলেছে আমার যদি 10 ডিগ্রি ইনক্রিজ করে ডবল হয়ে যাচ্ছে। তো এখানে কয় ডিগ্রি ইনক্রিজ করেছে? 125 হয়ে গেছে, মানে 100 ইনক্রিজ করেছে। মানে কত কত 100 ডিগ্রি ইনক্রিজ করেছে, মানে 10 ডিগ্রি ইনক্রিজ করেছে। তাহলে কতটা কতটা হওয়া দরকার? তাহলে 20 গুণ হয়ে যাওয়া দরকার। তো সিম্পলি 20 গুণ হবে। সিম্পলি কত গুণ হবে? সেই 10 বার ডবল হয়েছে। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি কত হবে, এই যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা ফলো করতে হবে আমাকে। ঠিক আছে, এই যে আমার 10 এভরি 10 ডিগ্রিতে এটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ফর্মুলা ইনক্রিজ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমি যদি এবার আমি আইএস বার করতে চাই, আমার কাছে আইএস ও আছে। টু টু দি পাওয়ার এখানে টি আমাকে দিতে হবে। টি আমার কাছে এবার টি টি বাই হচ্ছে 10, আমরা এটা ইউজ করবো। এন্ড আমাদের কাছে টি আইএস কত দেওয়া আছে? আমার দেওয়া আছে 50 ন্যানো অ্যাম্পিয়ার। এন্ড ইনটু হচ্ছে টু টু দি পাওয়ার আমার ডেল টিটা কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। 25 না, আমার কত ডিফারেন্স হচ্ছে? ডিফারেন্স হচ্ছে আমার 100 ডেল টি। 100 আমার কত দেওয়া আছে? কত করতে হবে? 10। তাহলে এখানে হবে 10 টু দি পাওয়ার 10। তাহলে 50 ন্যানো অ্যাম্পিয়ার ইনটু হচ্ছে টু টু দি পাওয়ার 10। তো ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এটা যদি হিসাব করি আমরা পাবো হচ্ছে 51.2 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রোতে চলে যাবে। ঠিক আছে, কারণ 10 টু দি পাওয়ার হাজার 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 24 আসবে। এটা গুণ করলে এটা হাজার করলে পরে এটা মাইক্রোতে চলে আসবে। তো মাইক্রো মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে যাবে। এটা মোটামুটি এটা রেঞ্জটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাহলে ভোল্টেজটা আমার অনেকটা বেড়ে যাবে। লাইক এটা এখন এরকম, এটা ডবল মানে ডবল যেতে হচ্ছে, তাই এটা মোটামুটি মানে এরকম একটা রেঞ্জে আসবে। এখানে একটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, রাইট? এটা আমার এখানে যেমন ব্রেকডাউন হয়ে যাবে। তো এই যে আমার ডিস্টেন্স দেখতে পাচ্ছি, দিস উইল বি the 51.2 মাইক্রো অ্যাম্পিয়ার। তো টেম্পারেচারের সাথে রিভার্স 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 বায়াসে এইভাবে চেঞ্জেস হয়। আর স্পেশাল কিছু পয়েন্ট আছে, যেমন জার্মেনিয়াম হ্যাজ হায়ার রিভার্স কারেন্ট, সো ইট ইজ এ মোর সেন্সিটিভ টু চেঞ্জেস ইন টেম্পারেচার। রিভার্স কারেন্ট বেশি হলে কি হবে? খুব খুব অল্প টেম্পারেচারে ডবল হয়ে যাবে, এন্ড মানে অনেকটা বেশি রিভার্স কারেন্ট হয়ে যাবে, অনেকটা বেশি কারেন্ট ফ্লো করতে পারে। তাই রাইট, তখন এটা ফাংশন ঠিকঠাক করবে না। বাট সিলিকন বা জার্মেনিয়াম কি করে? have lower reverse current, so it is less sensitive to temperature, মানে টেম্পারেচারে less sensitive। এটাতে কারণ এর রিভার্স কারেন্টটা কম। সেই জন্য আমরা জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড দিয়েই আমরা সমস্ত বেশিরভাগ ডায়োড কিন্তু তৈরি করা হয়, রাইট? এবার আমরা যেটা কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে পিএন জাংশন ক্যাপাসিটেন্স। তো হোয়াট ইজ পিএন জাংশন ক্যাপাসিটেন্স? পিএন জাংশন ক্যাপাসিটেন্স বলতে আমাদের যে পিএন জাংশন ডায়োড যে আছে, এই যে পিএন জাংশন ডায়োডটা অনেক সময় ক্যাপাসিটেন্সের মতো কাজ করে, মানে একটা ক্যাপাসিটেন্স আছে, মানে কারেন্ট ধরে রাখতে পারে। এই কাজটা কিন্তু এই ডায়োড অনেক সময় করে। তা তোমরা দেখতে পাচ্ছ এই যে পিএন জাংশন ডায়োডটা আছে, সেখানে কি আছে? একটা এখানে চার্জের ডিপ্লেশন রিজিয়ন আছে। আমরা যদি ইলেকট্রিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করে রিভার্স বায়াস আছে, তাহলে কি হচ্ছে? এইখানে এই ইলেকট্রিক ফিল্ডটাই কিন্তু এখানে চার্জ হিসেবে স্টোর হয়ে যাচ্ছে, আরো বেশি চার্জের ওখানে স্টোর করছে, ওখানকার ডিপ্লেশন রিজিয়নের ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করছে, মানে চার্জটাকে স্টোর করছে। তাহলে দিস ইজ ওয়ার্কিং লাইক আ ক্যাপাসিটেন্স। তো এদের জন্য ডায়োডেরও কিন্তু একটা ক্যাপাসিটেন্স দেখতে পাওয়া যায়। তো সেটা কি কি কারণে হতে পারে? আমি যে এই যেটা বললাম, এই এটাকে বলা হয় ডিলেশন, কি বলে ডিপ্লিশন, এটা ডিলেশন লেখা আছে, ডিপ্লেশন, সরি, ডিপ্লেশন ক্যাপাসিটেন্স। ডিপ্লেশন ক্যাপাসিটেন্স বা ট্রানজিশন ক্যাপাসিটেন্স বা স্পেস চার্জ ক্যাপাসিটেন্স, ইট ইজ ডিউ টু দ্য ডিপ্লেশন উইথ অফ পিএন জাংশন। এই যে পিএন জাংশনের যে উইথটা আছে সেটা ডিপ্লেশন করছে, ইনক্রিজ করছে, তার জন্য যে ক্যাপাসিটেন্সটা হচ্ছে সেটাকে বলছি আমরা ডিপ্লেশন ক্যাপাসিটেন্স বা ট্রানজিশন ক্যাপাসিটেন্স বা স্পেস চার্জ ক্যাপাসিটেন্স। ইট ইজ অলসো কনসিডার্ড ইন দ্য রিভার্স বায়াস অফ দ্য পিএন জাংশন। আমি রিভার্স বায়াসই তোমাকে বললাম যে সেম দিকে কারেন্ট আসছে, তার জন্য আমার ডিপ্লেশন রিজিয়নটা বাড়ছে, তার জন্য ক্যাপাসিটেন্স ইনক্রিজ করছে। সেটাকেই বলছি আমরা ডিপ্লেশন ক্যাপাসিটেন্স। যেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এটা রিপ্রেজেন্ট করা হয় সিটি দিয়ে। এটাকে বলা হয় সিটি দিয়ে। তো সিটি ইকুয়াল টু এপসাইলন এ বাই হচ্ছে ডাব্লিউ, মানে উইথ। ঠিক আছে, এন্ড এটাকে আমরা এরকম এরকম বলা হয়। এটাকে যদি আমি এরকম একটু তাহলে সিটি হচ্ছে কার উপর ডিপেন্ড করছে? আমার হচ্ছে 1/ডাব্লিউর উপর ডিপেন্ড করছে, কারণ আমার যে ইসে আছে এরিয়া, সেটা আমার কনস্ট্যান্ট যদি রাখি, আর এপসাইলন আমার কনস্ট্যান্টই আছে, তাহলে এটা আমার 1/ডাব্লিউর উপর ডিপেন্ড করছে। এন্ড ডাব্লিউ আবার কার উপর নির্ভর করছে? ডাব্লিউ আবার নির্ভর করছে রুট ওভার ভি জিরো প্লাস ভি, কারণ এটা রিভার্স বায়াসে কিন্তু গেছি।
তাহলে আলটিমেটলি আমার যে ইসেরা আসছে, আমার যে ক্যাপাসিটর আসছে সেটা কার উপর নির্ভর করছে? সেটা আমার ভোল্টেজের উপর নির্ভর করছে। আমাদের ডিপ্লেশন রিজিয়নের ভোল্টেজ তার উপর নির্ভর করছে। সেটা কিভাবে নির্ভর করছে? সেটা হচ্ছে 1/√V0 + V। আর উইথের তো আমার ফর্মুলা আগে দেখেছিলাম, রাইট? তো সেখান থেকে আমরা উইথের ফর্মুলা বলতে পারছি, সেখান থেকে আমরা এটা বললাম আর কি, রাইট? তুমি বুঝতে পেরেছো? এরপরে একটা যেটা হয় ডিফিউশন ক্যাপাসিটেন্স, আরেক রকম ক্যাপাসিটেন্স হয়, সেটা হলো ডিফিউশন ক্যাপাসিটেন্স। আমরা দেখেছিলাম পিএন জাংশনের দু রকম ক্যারেক্টারিস্টিক হয়, একটা হচ্ছে ডিপ্লিশন, একটা ডিফিউশন। মানে যে কোনো পি পি সেমিকন্ডাক্টরে আমরা দেখেছিলাম জিনিসটা। তো এখানে ডিফিউশনও হয় ইন কেস অফ ফরওয়ার্ড বায়াস। যখন যখন এই সার্কিটটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন যে তখন যে এর কেরিয়ারের যে আদান প্রদান, কেরিয়ারে যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, মানে এইখান থেকে কেরিয়ার জাম্প করে ওখানে যাচ্ছে, কেরিয়ার ওখান থেকে জাম্প করে এখানে আসছে, মানে ইলেকট্রন গুলো হলে যাচ্ছে, হোল গুলো ইলেকট্রনে আসছে। তো এই যে এটার জন্য কি হয়, কেরিয়ার কনসেন্ট্রেশনে কিছু চেঞ্জেস আসছে। এই কোরিয়ার কনসেন্ট্রেশনে যে চেঞ্জেস আসছে, তার জন্য যে ক্যাপাসিটেন্স তৈরি হয়, তাকে বলছি আমরা ডিফিউশন ক্যাপাসিটেন্স, রাইট? তো বুঝতে পারলে, ইট ইজ এ ক্যাপাসিটেন্স ডিউ টু দ্য মিন লাইফ অফ দ্য কেরিয়ার। মানে কেরিয়ারের যে হাফ মিন লাইফ টাইম, যে ওকে জাম করছে এবং অনেক কাজ ওরকম করছে, তো মিন লাইফ টাইম যে ওটা আছে, ধ্বংস জাম করার পরে কেরিয়ারটা হোল হোল থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, তার একটা লাইফ টাইম থাকছে ওর। এই মিন লাইফ টাইম এর জন্য যে ক্যাপাসিটেন্স হচ্ছে পিএন জাংশনে, তাকে বলছি আমরা ডিফিউশন ক্যাপাসিটেন্স। এটাকে ফরওয়ার্ড বায়াসে শুধুমাত্র কনসিডার করা হয়, ফরওয়ার্ড বায়াসে কনসিডার করা হয়। রিভার্স বায়াসে তো আমরা ডিপ্লিশন নিয়ে নিই, রাইট? তো এটাকে কি ধরা হয়? এটাকে ধরা হয় হচ্ছে সিডি। মানে এই সিডিটা হচ্ছে এটা টাও বাই ধরা হচ্ছে আরডি। আরডি বলা হয়। এই টাওটা কি? এই টাওটা হচ্ছে আমার মিন লাইফ অফ কেরিয়ার। আর আরডিটা কি? আরডি হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড। ডায়োডের যে রেজিস্ট্যান্স, ডাইনামিক রেজিস্ট্যান্স, সেটাকে ধরা হচ্ছে। আর এটাকে যদি আরো আমরা বলি, তাহলে টাও, এই ডাইনামিক রেজিস্ট্যান্সকে আমরা কি লিখতে পারি? রেজিস্ট্যান্সকে আমরা লিখতে পারি হচ্ছে ভি ইকাল টু আই আর, তাহলে আর ইকাল টু আই বাই ভি, সরি ভি বাই আই। তো সেখানে নিচে আই আর আছে, তাহলে উপরে আই যাবে, নিচে ভি আসবে, তাহলে এখানে আবার ভি আসবে। এন্ড এটা করার সময় আমার এখানে কি কি আসবে? আমার এখানে ইটাটাও আসবে, because it is আর ইজ ডাইনামিক রেজিস্ট্যান্স অফ ডায়োড। তাহলে ইটা ভিটি বাই আইডি, এটা আমার এখানে ফর্মুলা আসবে। তো দিস ইজ দ্য ক্যাপাসিটেন্স ফর্মুলা ফর হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স। এন্ড এই ডিফিউশন ক্যাপাসিটেন্স তাহলে কার উপর ডিপেন্ড করছে? এই ডিফিউশন ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে আমার এই যে টার্মটা আছে, এই যে আমার ইটা ভিটি বাই আইডি, এই টার্মটার উপর নির্ভর করছে। তাহলে মোট কথা এটা ডিপেন্ড করছে হচ্ছে ই টু দি পাওয়ার ভি বাই ভিটি, এর উপর ডিপেন্ড করছে, রাইট? আশা করি বুঝতে পেরেছো। এবার যদি আমি গ্রাফ বানিয়ে এই জিনিসটাকে দেখি, জিনিসটাকে যদি আমি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করে ভাবি যে কিভাবে কি চেঞ্জেস হচ্ছে, যদি গ্রাফে আমি ভাবি, তাহলে কেমন কেমন আমার কাছে আসছে। সবার প্রথমে দেখতে হচ্ছে এই যে ডিপ্লেশন ক্যাপাসিটি, যেটা কি হয়ে করছে, শুধুমাত্র 1/ওমেগার উপর নির্ভর করছে, মানে ওয়ান বাই উইথের উপর ডিপেন্ড করছে। তাহলে উইথ যেভাবে বাড়ছে, এটা সেইভাবে নর্মালি বাড়ছে, রাইট? এরকম করে বাড়ছে। দিস ইজ দ্য সিটি, যেটা হচ্ছে উইথের উপর ডিপেন্ড করছে। বাট ইন কেস অফ সিডি, দ্য ডিফিউশন ক্যাপাসিটি, যেটা কি এক্সপোনেনশিয়ালি বাড়ছে, কারণ এটা ই টু দি পাওয়ার ভি বাই ভিটির উপর নির্ভর করছে। তাহলে এটা কি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে, এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে, মানে এক্সপোনেনশিয়ালি এইভাবে ইনক্রিজ করবে। দিস হচ্ছে সিডি, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার ভি বাই ভিটির উপর নির্ভর করছে, রাইট? এটা হলো ক্যাপাসিট্যান্স সি, আর দিস ইজ হচ্ছে ভোল্টেজ ভি। বুঝতে পারলে? আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে পিএন জাংশনের সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। তো পিএন জাংশনে আমরা একটু আগে তোমাকে বললাম যে একটা পিএন জাংশন ডায়োড কে যদি আমরা ধরো, এই যে ডায়োড আমরা সিম্বল দেখেছিলাম, ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে নেই, ফরওয়ার্ড বায়াস মানে কি? এটা কি বলেছিলাম? এটা হচ্ছে আমার পি সাইড, এটা হচ্ছে আমার এন সাইড। তাহলে পি সাইডে আমরা যদি পজিটিভ নিব, এন্ড এন সাইডে আমরা নেগেটিভ নিব, তাহলে এটা হচ্ছে আমার কি আসবে? এটা আসবে আমার ফরওয়ার্ড বায়াস। যদি ফরওয়ার্ড বায়াস নেই, তো সেটাকে আমরা রেফার করতে পারি অ্যাজ অন সার্কিট। আর যদি এটাকে ধরো রিভার্স বায়াসে রাখি, মানে রিভার্স বায়াস, মানে এই পাশে নেগেটিভ দিব, ওই পাশে পজিটিভ দিব, এন্ড এইটাকে বলছি আমরা রিভার্স বায়াস। তাহলে এটাকে আমরা কি হিসাবে রেফার করতে পারি? এটাকে আমরা রেফার করি অফ স্টেট, মানে কোনো কারেন্ট যাচ্ছে না, রাইট? কোনো কারেন্ট যাচ্ছে না।
এই যে রিভার্স বায়াস এন্ড ফরওয়ার্ড বায়াস আমরা ইমাজিন করছি এবং আমরা অন অফ বলছি, এই অন অফ কি ডাইরেক্টলি হয়ে যাচ্ছে? একটা ব্যাটারি রিভার্স বায়াস করার সাথে সাথে অন হয়ে যাচ্ছে বা সাথে সাথে অফ হয়েছে? আইডিয়াল কেসে কি হওয়া ছিল, যে আইডিয়াল কেসে হচ্ছে একটা ডায়োডকে ধরো সুইচ করছি আমরা, এই ব্যাটারিটাকে এনে উল্টা উল্টা করে দিচ্ছি সুইচের মতো, ডাইরেক্ট উল্টা উল্টা করে দিলাম, তাহলে কি এটা একবারে সুইচ হয়ে যাবে? লাইক যেমন আইডিয়ালির মতো, আইডিয়ালি কেস কি হওয়া ছিল? আইডিয়াল কেসে এই যে ব্যাটারিটা যখন এখন বর্তমানে অন স্টেটে আছে, যখনই আমি ব্যাটারিটা হুট করে উল্টা করে দিব, তাহলে কি হয়ে যাওয়া উচিত? একবারে রিভার্স বায়াসে চলে যাওয়া উচিত। রিভার্স বায়াসে চলে গেলে রিভার্স বায়াসে আসা উচিত, তাই এটা ধরো আমার হচ্ছে ভিএফ মানে হচ্ছে ফরওয়ার্ড এন্ড হচ্ছে ভি রিভার্স, ঠিক আছে? তাহলে এটা হুট করে রিভার্স বায়াসে যাবে, বাট ইন কেস অফ আইডিয়াল কেসে এটা আমি ভাবতে পারি, বাট অ্যাকচুয়ালি কি এটা হয় না? অ্যাকচুয়ালি সুইচিং হওয়ার জন্য কিছুটা টাইমের দরকার হয়, মানে অ্যাকচুয়াল কেসে এই সুইচিংটা একবারে হয় না, এই সুইচিং এর জন্য কিছুটা টাইমের দরকার হয়। কেমন, কতটা টাইম দরকার হয়? লাইক এটা অনেকটা এইভাবে ঘটে, ধরো আমি এইভাবে আমাদের ট্রান্সফারটা হচ্ছে, তার জন্য প্রথমে ভোল্টেজটা, এর যে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ভোল্টেজ আছে সেটাকে প্রথমে অ্যাচিভ করবে, সেটা অ্যাচিভ করলো, তারপরে যখন সুইচিং হওয়া শুরু হবে সেটাকে আস্তে 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 এইভাবে একটা সুইচ হবে, এখন এই যাও সুইচ হয়ে গেল। এই এই যে টাইমটা লাগলো, এই একটা টাইম লাগলো, এই টাইমটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড রিকভারি টাইম, মানে ফরওয়ার্ড রিকভারি টাইম, বা ফরওয়ার্ড থেকে যদি রিভার্স যায় তাহলে রিভার্স রিকভারি টাইম, ঠিক আছে? এই যে টাইমটা লাগছে, তাই রাইট? আর যদি ধরো রিভার্স বায়াস থেকে আসে, এবার ধরো কোনো একটা রিভার্স বায়াস আছে, সেখান থেকে আসছে, সেটা কিভাবে আসবে? ধরো রিভার্স বায়াসে ছিল, ধরো এরকম করে রিভার্স বায়াসে ছিল, সেটা আবার ফরওয়ার্ডে আসবে, তাহলে সেটা ফরওয়ার্ডে আসার জন্য কিছু এইভাবে সেটাকে ফরওয়ার্ডে আসবে, মানে কিছুটা টাইম অবশ্যই নিবে। এই যে টাইম, এটাকে বলছি আমরা ফরওয়ার্ড রিকভারি টাইম, ঠিক আছে? তো একবারে কোনোদিন সুইচ হয় না, যেটা আইডিয়াল কেসে, তো কিছুটা টাইম অবশ্যই নেয়, তো সেই টাইমটা নিয়ে আমরা আলোচনা করবো ক্যারেক্টারিস্টিক্স, এই যে গ্রাফটা দেখতে পারলে সেখানে আলোচনা করবো। অ্যান্ড এই যে ফরওয়ার্ড বায়াসে এই যে এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, আমি যদি অ্যাকচুয়াল যে আমার ডায়োড আছে সেই অনুযায়ী যাই, ধরো এই আমার ডায়োড আর এই হলো ডায়োড, দুটো ডায়োড হচ্ছে, এটা ধরো আমার ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে কি আছে, ডিপ্রেশন রিজন ছোট হবে, তাহলে ধরো আমি এখানে আহ একটা 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 করে দিচ্ছি, এখানে একটা। আর আমার ইন কেস অফ ধরো হচ্ছে রিভার্স বায়াস, সেক্ষেত্রে বেশি হবে, তবে তাহলে ধরো দুটো দুটো করে দিচ্ছি, ডিপ্রেশন রিজনের উইথটা কি হবে, বেশি হবে, তবে এখানে দুটো 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 করে দিচ্ছি, তাহলে ডিপ্রেশন রিজনের উইথটা বেশি। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন আসবে? ধরো এখানে এখানে ডিস্ট্রিবিউশন কেমন হবে? এই মাঝখানে যদি সেন্টার মনে করে চলি, তাহলে আমার গ্রাফটা আমরা দেখতে পাবো যে এইখানে আমার এইভাবে ইনক্রিজ করছে, আর এইখানে আমার এইভাবে ইনক্রিজ করছে, আর এই ডিপ্রেশন রিজনের পার্টটা আমার ফাঁকা থাকছে। আর ইন কেস অফ দ্য রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের গ্রাফটা আসবে নিচের দিকে, মানে আমাদের নিচের দিকে এরকম গ্রাফ থাকবে, ঠিক আছে? নিচের দিকে এরকম গ্রাফ থাকবে, আর ডিপ্রেশন রিজনের বড়, তো ডিপ্রেশন রিজন এতটা ফাঁকা থাকবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাই ডিপ্রেশন উইথ, মানে সরি, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ডিপ্রেশন উইথ লো ভোল্টেজ অ্যাক্রস, মানে এখানে ভিডিটা অ্যাক্রস, এই ভোল্টেজটা কম, এন্ড লো ইলেকট্রিক ফিল্ড জাংশনে লো ইলেকট্রিক ফিল্ড আছে, এন্ড রিভার্স বায়াসে দেখতে পাচ্ছি এখানে হাই হাই হচ্ছে ডিপ্রেশন উইথ অনেকটা বেশি, ভোল্টেজ অ্যাক্রস অনেকটা বেশি, এন্ড হাই ইলেকট্রিক ফিল্ডটাও বেশি। তো এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এটা হচ্ছে সুইচিং ক্যারেক্টারিস্টিক জন্য আমার লাগে। এন্ড আবার কিছু টার্ম যে সুইচিং এখানে পড়তে হবে, সেটা হচ্ছে এই টার্মগুলো পড়তে হবে, লাইক স্টোরড চার্জ রিমুভাল টাইম। এটা কি? It is the time during switching where stored charges are forward bias will be reduced to equilibrium concentration in reverse bias. মানে এই যে ফরওয়ার্ড বায়াসে থাকার সময় যখন ছিল, তখন যখন এটা সুইচিং হয়ে গেল, তখন রিভার্স বায়াসে আসার সময় কি এই চার্জগুলো আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে যাবে, এন্ড স্যাচুরেটেড হয়ে আবার রিভার্স বায়াস টাইপের কন্ডিশনে, মানে এইখান থেকে আস্তে 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 এরকম কন্ডিশনে আসবে। সেই যে আস্তে আস্তে আসার টাইমটা, এই যে টাইমটা, এটাকে বলছি আমরা
স্টোরড চার্জ রিমুভাল টাইম, বা এটাকে আবার আরেকভাবে বলা যায় ফরওয়ার্ড রিকভারি টাইম, সেটাতে সংখ্যাটা একটু পাল্টাবে, বাট জিনিসটা কিন্তু একই রকমই। ইট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম ডিউরিং হুইচ the magnitude of current in the forward bias increases from 100% to 90% of its maximum value, সেটাকে বলছে ফরওয়ার্ড রিকভারি টাইম। তো সেরকমই একটা আছে রিভার্স রিকভারি টাইম। রিভার্স রিকভারি টাইম কোনটা কাছে বললাম, এই যে রিভার্স বায়াসে ছিল সেটা ফরওয়ার্ডে যাচ্ছে, ঠিক আছে, সেটা ফরওয়ার্ডে যাচ্ছে, আর এখানে কি ফরওয়ার্ডে ছিল এন্ড রিভার্সে যাচ্ছে। তো এই যে রিভার্সে রিকভারি হচ্ছে, রিভার্সটা বাড়ছে, তো সেটাকে বলছে রিভার্স রিকভারি। ইট ইজ দ্য টাইম ডিউরিং সুইচিং হোয়ার দ্য ম্যাগনিটিউড অফ কারেন্ট ইন রিভার্স বায়াস রিডিউসেস টু 10% অফ ম্যাক্সিমাম ভ্যালু, মানে যতই পার্সেন্টেজ থাকুক সেখান থেকে 10% ফিরে 10% আসছে, মানে সেটাকে বলছি আমরা রিভার্স রিকভারি টাইম। আর এরপর একটা ফাংশন আছে, সেটাকে বলছি আমরা টাইম রাইজ টাইম বা TR. It is the difference between the stored charge removal time and recovery time, বা forward recovery time with the reverse recovery time, ঠিক আছে। এখানে একটা ইস্যু হবে, এটা হচ্ছে রিভার্স রিকভারি টাইম, ঠিক আছে, বুঝতে পারলে? তো এইখানেই কিন্তু আমাদের পিএন জাংশন ডায়োড সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো পিএন জাংশন ডায়োডে আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড কি, সেটা কি কি ডায়োডের ভেতরে কি কি ফাংশন হয়, তার যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সেটা দেখলাম, কাটিং ভোল্টেজ বা কাটিং ভোল্টেজ বা পোটেনশিয়াল ব্যারিয়ার সেটা বললাম, ইলেকট্রিক ফিল্ড, একটা পিএন জাংশনের উইথ কেমন করে ডিফাইন করা হয় সেটা দেখলাম, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, রিভার্স বায়াস কন্ডিশন দেখলাম, আমরা আইডিয়াল ডায়োড প্র্যাকটিক্যাল ডায়োডের যে অ্যাপ্রক্সিমেশন সেটা আমরা দেখলাম, এন্ড আমরা ডায়োড রেটিং সম্পর্কে পড়লাম যে কিভাবে একটা ডায়োডকে আমরা রেট করব, তার ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্টকে দিয়ে, বা তার পিক ইনভার্স ভোল্টেজকে দিয়ে, বা তার ম্যাক্সিমাম পাওয়ার রেটিংকে দিয়ে আমরা করতে পারি। দেখলাম একটা ডায়োডের টেম্পারেচারে কিরকম এফেক্ট পড়ে, ফরওয়ার্ড বায়াসে সেটা 2.5 মিলি ভোল্ট পার সেলসিয়াস সেটা ইনক্রিজ করে, এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে সেটা যে ফর্মুলাটা কি আছে, পার 10 ডিগ্রি সেলসিয়াসে ডাবল হয়ে যাচ্ছে, রাইট, সেটা হচ্ছে। তারপর সেটা দেখলাম, এখন আমরা পিএন জাংশন ক্যাপাসিট্যান্স সম্পর্কে বললাম যে পিএন জাংশন ক্যাপাসিট্যান্স কিভাবে কাজ করে, ফরওয়ার্ড বায়াসে সেটা কি হয়, সিটি হয়, যেটা হচ্ছে উইথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। আবার ওদিকে ওদিকে একটা হয় হচ্ছে ডিপ্লেশন, ডিফিউশন তো ওটা হলো ডিফিউশন, সেটা যে সিডি, সেটা কার সাথে হয়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ভি বাই ভিটি সাথে চেঞ্জ হয়, সেটা দেখলাম, এবং গ্রাফটা আমরা দেখলাম এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে। এন্ড আমরা ডায়োডের সুইচিং ক্যারেক্টারিস্টিক দেখলাম, যে ডায়োডকে আমরা যখন সুইচ করছি ওটা কি ডাইরেক্টলি সুইচ হয়ে যাচ্ছে, না, কিছু টাইম নিচ্ছে, সেই টাইমটাকে আমরা রিকভারি টাইম বলছি, ফরওয়ার্ড রিকভারি টাইম, রিভার্স রিকভারি টাইম, বা আমরা এটা বলতে পারি ফরওয়ার্ড রিকভারি টাইমকে স্টোরড চার্জ রিমুভাল টাইম, ঠিক আছে। তো এই এত কিছু আমরা কিন্তু একটা পিএন জাংশন ডায়োডের ভিতরের কথা বললাম, এটি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস আছে। বাট এই যে ডায়োডকে আমরা কিভাবে বিভিন্ন সার্কিট ইউজ করতে পারি সেটা আমাদের অ্যানালগ সার্কিটে আছে, সেটা আমরা পরের সেমিস্টারে পড়বো। বাট আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নেক্সট ভিডিওতে আমরা শুরু করবো বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যে আমরা শুধু এখন বললাম পিএন, এরপর বলবো এনপিএন, পিএনপি, রাইট। আসলে দেখা হচ্ছে পরের ভিডিও।